কোচিং সেন্টারগুলো গড়ে ওঠে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করছেন, বড় চাকরিতে জয়েন না করে অনেক টাকা ইনকামের ওগুলো বাদ দিয়ে, হ্যাঁ, আপনি এখন গ্রামে বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। আমি মনে করি যে আপনার অর্থনৈতিকভাবেও যে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতেছেন, বিষয়টা টাকা তো একটা ফ্যাক্টর। মানে কখনো কি এরকম মনে হয় যে না আসলে আপনি ভুল করছেন? আমি দাখিল পরীক্ষা কমপ্লিট করে জিপিএ 5 পেয়ে আমি ভর্তি হই ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। আপনি গ্রামের যারা আছে বা আমাদের যে এই ভিডিও যারা দেখবে, স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান যারা, তাদের উদ্দেশ্যে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে ইংরেজিতে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি ফাইনালি কেন ডিসিশন মেক করলেন যে না, আপনি ঢাকা শহরে এত লাক্সারিয়াস, হ্যাঁ, এত অপরচুনিটি থাকতেও আপনি গ্রামে চলে আসবেন, গ্রামের শিক্ষার্থীদেরকে পড়াবেন? আমি যেহেতু গ্রাম থেকে আসছি, গ্রাম থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বইটা খুব কম সংখ্যক শিক্ষার্থী চান্স পায়। এর একটাই কারণ হচ্ছে যে গ্রামে আসলে অভিজ্ঞ টিচার নাই এবং গাইডলাইন নাই, শিক্ষার্থীরা মিসগাইডেড। যখন আপনি বললেন যে ঢাকা ছেড়ে, চাকরি ছেড়ে, সবকিছু বাদ দিয়ে গ্রামে গিয়ে বাচ্চাদেরকে ইংরেজি শিখাবেন, আপনার একটা স্বপ্ন, তখন পরিবার প্লাস বন্ধু বান্ধবের যে একটা রিয়েকশন থাকে বা তাদের যে মতামত, মানে কেমন ছিল বিষয়টা আপনার? দেখেন, আমাদের সমাজে তো একটা ট্রেন্ড প্রচলিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মানে আমি BCS দেবো, BCS ক্যাডার হব, বা আমি সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হব। কিন্তু আমার কাছে এই জিনিসটা একদম ট্রেন্ডই মনে হয়। যে যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হ্যাঁ, সে অনেক বেশি প্রেম করে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু শুনতে চাচ্ছি, মানে কয়টা আর কি, কয়টা কোর্স? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একজন গ্রাজুয়েট যে চাইলে লাখ টাকা ইনকাম করতে পারত, চাইলে BCS ক্যাডার হতে পারত, কিন্তু সে সবকিছু ছেড়ে কেন গ্রামে চলে গেল? আজকে জানবো সেই গল্প। আজকের ইনফরমাল শোতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সজল পাল। আমাদের সমাজে আমরা সাধারণত দেখি যারা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা সবাই শহরে থাকতে চায়, বড় চাকরি করতে চায়, বিদেশে যেতে চায়। কিন্তু আজকের আমাদের অতিথি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় কোচিংয়ে ক্লাস নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারতেন। চাইলে BCS মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশেও চলে যেতে পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি ফিরে গেছেন নিজের গ্রামে, পটুয়াখালীর দুমকি উপজেলাতে, একটি স্বপ্ন নিয়ে, গ্রামের শিশুদের ইংরেজিতে দক্ষ করে তোলার স্বপ্ন। তার প্রতিষ্ঠানের নাম ইংলিশ উইথ সাগর। আজ আমরা জানবো তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন, তার স্বপ্ন কি, গ্রামের শিক্ষার্থীদের জন্য তার কি পরিকল্পনা রয়েছে। সাগর ভাই, আপনাকে আমাদের ইনফরমাল শোতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। আপনি অনেক ব্যস্ত মানুষ জানি, তারপর রমজান মাস, এটার ভিতর থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। প্রথমে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগের যে আপনার পড়াশোনার যে বিষয়টা, ছোটবেলার গল্প প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত যে গল্পটা একটু শুনতে চাই ছোট করে। আচ্ছা, প্রথমত আমি পড়াশোনা করেছি একদম অজপরাগারের একটি মাদ্রাসায়। সেখান থেকে আমি দাখিল পরীক্ষা কমপ্লিট করে জিপিএ 5 পেয়ে আমি ভর্তি হই ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখানে বিভিন্ন কারণে আমার পড়াশোনা NS কামিল মাদ্রাসা, যে 10 পান্ট মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে আমি বিভিন্ন কারণে কমপ্লিট করতে পারিনি পড়াশোনা। তারপরে আমি আবার চলে যাই আমার গ্রামে। সেখান থেকে আমি আলিম পরীক্ষা কমপ্লিট করে জিপিএ 5 পেয়ে ঢাকাতে চলে যাই। ঢাকাতে আমি কোচিং করি এবং তারপরে আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মানে সৌভাগ্য আপনি হয়। SSC এবং ইন্টার দুটোতেই মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ করে আপনার, মানে আমাদের ভিতরে কিন্তু একটা ভয় ভীতি থাকে, কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে কিন্তু শুনি যে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণত অ্যাডমিশনে বা অন্য জায়গাতে একটু ওদের জন্য টাফ হয়ে যায় আপনার, ঠিক আছে? এই বিষয়টা আপনি আসলে কি বলবেন? মানে মাদ্রাসাতে যারা পড়ে, ধরেন তারা আপনার ভিডিওটা দেখতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, অনেকেই এটা ভুল ধারণা যে মাদ্রাসা শিক্ষার্থী হয়তো বা ইংরেজিতে দুর্বল বা বিভিন্ন সাবজেক্টে দুর্বল, কিন্তু আপনি দেখবেন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীরা ভালো করতেছে। ইভেন 2-3 বছর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে শাখাওয়াত জাকারিয়া, যে কিনা একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিল। ইংরেজি নিয়ে এই যে পড়াশোনার একটা আগ্রহ, মানে এটা কিভাবে আসলো আপনার? আচ্ছা, আপনি প্রথমেই তো আমি বলেছি যে আমি গ্রামে পড়াশোনা করছি। দেখেন, গ্রামের শিক্ষার্থীরা কিন্তু ইংরেজির একটা ভয় ওদের মধ্যে কাজ করে, যেটা আমার মধ্যেও করতো। যে একটা সময় আমার কাছে মনে হয়েছে যেই সাবজেক্টটা সব থেকে কঠিন এবং যেই সাবজেক্টটা আমাদের ভয় কাজ করে, এই সাবজেক্টটাকে আমাকে জয় করতে হবে। তো তারপর থেকে অত্যন্ত পরিশ্রম করা শুরু করলাম যে আমাকে ইংরেজিতেই দক্ষ হইতে হবে।
ইনশাল্লাহ আমাদের ওই সময় একটা টিচার ছিল, তার নাম হচ্ছে বনিয়ামিন স্যার। তো উনি আমাদের একটা স্কুলে পড়াইতেন। তো ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম। তো ওই স্যার যখন আমাদেরকে ইংরেজি পড়া শুরু করতেন, তখন এত সহজভাবে আমাদেরকে ইংলিশ পড়াইছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই ভয়কে জয় করে সম্ভব। তো তারপর থেকে আমার একটা আগ্রহ তৈরি হয় যে আসলে ইংলিশ ভালো করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অনেক বছর পড়াশোনা করছেন, কেমন ছিল অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আমার জীবনে এখন পর্যন্ত সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন সম্মান পাওয়া বা আদার সবকিছু জানা, এক্সপ্লোর করা। আচ্ছা, আপনি ফাইনালি কেন ডিসিশন মেক করলেন যে না, আপনি ঢাকা শহরে এত লাক্সারিয়াস, হ্যাঁ, এত এত অপরচুনিটি থাকতেও আপনি গ্রামে চলে আসবেন, গ্রামের শিক্ষার্থীদেরকে পড়াবেন? আচ্ছা সজল ভাই, এখানে দুইটা কারণ, আমি দুইটা কারণ আপনাকে এক্সপ্লেন করতেছি। প্রথম কারণ হচ্ছে যে দেখেন, আমি তো এডমিশন টেস্টে ক্লাস নিতাম, মানে এইচএসসি পরীক্ষার পরে যারা ঢাকাতে যাইতো ওদেরকে আমি কোচিং করাইতাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। এখন দেখেন, এই সময় আমি যেসব শিক্ষার্থীদেরকে পাইতাম এরা কিন্তু রেজাল্ট ভালো করে আসতো, গ্রাম থেকে A+ পেয়ে আসতো। তো A+ এসএসসি এবং ইন্টার দুইটা A+ পাওয়ার পরেও দেখতাম যে এডমিশন টেস্টে যখন ওদেরকে পড়াইতাম, বেসিক খুবই দুর্বল ছিল। যার কারণে এই 3 মাস সময়ের মধ্যে ওর সমস্ত বেসিক ঠিক করে ওকে আসলে চান্স পাওয়াটা সম্ভব না। তো এই সময় ওই স্টুডেন্টটা খুব আফসোস করে বলতো যে স্যার, আপনাদের মতো টিচারকে যদি আমরা রুট লেভেল থেকে পাইতাম, 6, 7, 8 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাইতাম, তাহলে আমাদের মনে হয় যে আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আমাদের আরো জীবিত থাকতো। কারণ ওরা বুঝতে পারছিল যে ওদেরকে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব না। তো আমার মধ্যে তখন থেকে একটা কাজ করতো যে আমার মনে হয় কি, যে এইখানে আমি 3 মাস সময় পাই মাত্র পড়ানোর জন্য। তো আমার মনে হয় যে আমি যদি একটা শিক্ষার্থীদেরকে 6 থেকে গড়ে তুলতে পারি এইভাবে, তাহলে মনে হয় যে ওদেরকে দিয়ে আরো আউটপুট বের করা সম্ভব। এই একটা কারণ। নাম্বার 2 কারণ হচ্ছে যে দেখেন, আমি যখন শহরে টিউশনি করতাম বেসিক্যালি সেন্ট জোসেফ, নটরডেম, ভিকারুননিসা, হোলি ক্রস, এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে। এখন দেখেন ওদের কারিকুলাম দেখতাম, ক্লাস 6-এর কারিকুলাম দেখতাম। আবার আমি যখন গ্রামে আসতাম, আমার ভাগ্নাটা তখন 6-এ পড়ে, তো দেখতাম ওরেও যে 6-এ যে পড়াটা পড়াই, এই শহরের এই বাচ্চাটাকে আমি 6-এ যা পড়াই, এটা দেখার পর আমার মাথায় হাত, যে আল্লাহ, তাহলে এই দুইটা বাচ্চা গ্রামেও কিছুই শিখতেছে না, ওর কোনো এক্সট্রা কিছুই শিখতেছে না, ও মডেল কোশ্চেন মুখস্থ করে করে পাস করতেছে। আর শহরের এই বাচ্চাটা, ওর 6, 7, 8 এই 3টে ক্লাসটাই ধরা হয় ওকে গড়ার একটা ক্লাস, ওরে অন্যভাবে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে ওকে গড়া হয় শহরে, কিন্তু গ্রামে আমার এই বাচ্চাটা এই সুযোগটা পাচ্ছে না। তো এই দুইটা বাচ্চাই যখন এডমিশন টেস্ট দিবে, মেডিকেল এডমিশন দিবে, তখন কিন্তু দুইজনের জন্য সেম কোশ্চেনে পরীক্ষা দেবে। তাহলে আপনার মনে হয় কে আগেই থাকবে? অবশ্যই শহরের বাচ্চাটা আগেই থাকবে। তাহলে এই একটা কারণে গ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে এই দুইটার বৈষম্য দূর করা উচিত। গ্রাম এবং শহরের শিক্ষার বৈষম্য দূর করতেই আমি মূলত আমার গ্রামে চলে আসছি। আপনি চাইলে মাল্টি ন্যাশনাল অনেক কোম্পানি ছিল, বিসিএস ছিল, বিদেশে যাওয়ার অনেক সুযোগ ছিল, কোনো কিছু তো বেছে নিলেন না, কারণ কারণটা হচ্ছে, আমি যেহেতু গ্রাম থেকে আসছি, গ্রাম থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বইটা খুব কম সংখ্যক শিক্ষার্থী চান্স পায়। এর একটাই কারণ হচ্ছে যে গ্রামে আসলে অভিজ্ঞ টিচার নাই এবং গাইডলাইন নেই, শিক্ষার্থীরা মিসগাইডেড। তো অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতো। যেমন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা দাঁড়াইতো, সেখানে আমি দেখতাম যে আমার উপজেলা থেকে শুধুমাত্র আমি একা আমার ডিপার্টমেন্টে, বা আমার উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বইতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই কম। এর একটাই কারণ হচ্ছে ওদের সঠিক গাইডলাইন নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ব্যক্তিগতভাবে নিজে ভালো কিছু করি, সেটা আমার ব্যক্তির, কিন্তু আমি যদি আমার গ্রামে ফিরে গিয়ে আমি যদি আমার এই অজপাড়াগাঁয়ের শিক্ষার্থীরা, যাদের সঠিক গাইডলাইন, যাদেরকে যদি সঠিক গাইড করতে পারি, তাহলে এখান থেকে একটা ভালো আউটপুট বের করা সম্ভব। এদেরকে আমি গাইড করে, এদেরকে যদি আমি সঠিক গাইডলাইন করে ক্লাস 6 থেকে একদম এডমিশন টেস্ট পর্যন্ত গড়ে তুলতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে আমার উপজেলা থেকে আমার জুনিয়ররা প্রতি বছর 100 থেকে 150 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বইতে চান্স পাবে। যখন আপনি বললেন যে ঢাকা ছেড়ে, চাকরি ছেড়ে, সবকিছু বাদ দিয়ে গ্রামে গিয়ে বাচ্চাদেরকে ইংরেজি শিখাবেন, আপনার একটা স্বপ্ন, তখন পরিবার প্লাস বন্ধু বান্ধবের যে একটা রিয়েকশন থাকে বা তাদের যে মতামত, মানে কেমন ছিল বিষয়টা আপনার? দেখেন, আমাদের সমাজে তো একটা ট্রেন্ড প্রচলিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মানে আমি বিসিএস দেবো, বিসিএস ক্যাডার হব, বা আমি সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হব। কিন্তু আমার কাছে এই জিনিসটা একদম ট্রেন্ডই মনে হয়। আমার কাছে মনে হয় যে আমার এক্সেপশনাল কিছু করা দরকার। লাইক, আমার এখনো আমার বন্ধুরা, আমার পরিবার, সমাজ আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গ্রামে এসে একটি স্কুলে শিক্ষকতা করতেছি। বাট আমার মানসিক প্রশান্তিটা আসলে আমার কাছে বেশি
গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি যে আমি যতটুকু জানি এতটুকু একটা শিক্ষার থেকে আমি জানাচ্ছি, এই যে একটা মানসিক শান্তি, এটা আমাকে অন্য কোনো প্রফেশনে দেয় না। আমি একটা শিক্ষার্থীকে গড়ে তুলতেছি, ওর গাইডলাইনে আমি ওকে গাইড করতেছি, আমি ওকে একদম শূন্য থেকে শুরু করে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বইটা পড়ার স্বপ্ন দেখাচ্ছি। তো এই জিনিসটা আমার কাছে যে ভালো লাগা কাজ করে, এই দিকটার জন্যই আমার মূলত এই প্রফেশনে সোজা আসা। কথা একটা মানসিক প্রশান্তি দেয়, Right. যেটা অনেক টাকা দিয়েও আপনি পাইতেন না। Right, আপনি তো right. যখন ঢাকাতে যখন ছিলেন, আমি দেখছি আপনি আমাদের প্রতিষ্ঠানে নিউ সাকসেসে প্লাস অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আপনি কাজ করছেন, অনেক টাকা ইনকাম করছেন আপনি অ্যাডমিশনের সিজনে নাকি? জি জি, মানে ওইটা তো আপনি করে আসছেন নাকি, কিন্তু এটা একটা আলাদা মানসিক প্রশান্তি, আপনি তো চাইলে ওটাও করতে পারতেন। রাইট। আচ্ছা, আপনি বেশ অনেকদিন হয়েছে যে গ্রামের শিক্ষার্থীদের ইংলিশ শিক্ষা নিয়ে আপনি কাজ করতেছেন, মানে এই সময়টাতে আপনার উপলব্ধিটা বা আপনার কি মনে হয় যে গ্রামের শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা, এটা আসলে কি মনে হয়েছে আপনার বা মনে হয়? আচ্ছা, গ্রামের শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে ইংরেজি ভয়। দেখেন, আমি কিন্তু সবসময় আমার ক্লাসে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখেন, আমি এখন আপনার সাথে যে ভাষাটায় কথা বলতেছি, এই ভাষাটা কিন্তু কোনো একটা অঞ্চলের ভাষা, ভারতের নদী অঞ্চলের ভাষা। তো আমাদেরও তো আঞ্চলিক ভাষা আছে, যেমন চট্টগ্রামের ভাষা আছে, সিলেটের ভাষা আছে, পুরান ঢাকার ভাষা আছে, বরিশালের ভাষা এখন আছে। বরিশালের ভাষা আছে। এখন দেখেন, এই ভাষাগুলো কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত না। এই ভাষাগুলোকে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত না করে ওই ভারতের নদী অঞ্চলের ভাষাটা কেন পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হলো? কারণ ওই ভাষাটা সব থেকে সহজ, ওই ভাষাটা বোধগম্য। তেমনি ভাবে পৃথিবীতে সব থেকে সহজ ভাষাই হচ্ছে ইংরেজি। এই জন্য কিন্তু ইংরেজিকে আন্তর্জাতিক একটা ভাষা করছে। কিন্তু আমাদের ইংরেজির ভয়টার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষকদের বাণিজ্যিক একটা কারণ, যে ইংরেজি যদি আপনি ভয় পান তাহলে তো ইংলিশ আপনি এক্সট্রা প্রাইভেট পড়বেন। ইংরেজিকে যদি আপনি সহজভাবে প্রাঞ্চল ভাষায় উপস্থাপন করতে পারেন তাহলে ইংরেজি হচ্ছে সবথেকে সহজ সাবজেক্ট। তো এই যে একটা অন্তরা ইংরেজি শেখার, তো আমার কাছে মনে হয়েছে যে গ্রামের শিক্ষার্থীদের এই ভয়টা কাজ করে যে আসলে ইংরেজি মনে হয় অনেক কঠিন। কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে গ্রামের শিক্ষার্থীদেরকে প্রথমে বোঝানো যে ইংলিশ আসলে সহজ। যদি তুমি চেষ্টা করো তাহলে তোমাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে যদি তুমি ইংলিশ শেখো সঠিক ইনস্ট্রাক্টরের কাছে, তাহলে ইংরেজি তোমার কাছে অত্যন্ত সহজ সাবজেক্ট হিসেবে গণিত হবে। কিন্তু আমাদের ভিতরে তো এরকম একটা কাজ করে যে গ্রামের থেকে আপনার শহরে ইংরেজি শেখাটা অনেক সহজ। আমার কথা হচ্ছে যে আপনার কি মনে হয় যে গ্রাম এবং শহর এই দুইটা জায়গাতে ইংরেজি শিক্ষার যে পার্থক্য, মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দেখেন, শহরে হচ্ছে দক্ষ ইনস্ট্রাক্টর আছে, এখানে ইংলিশ এক্সপার্ট আছে, তাদের কাছে এরা ইংলিশ শেখে। কিন্তু গ্রামে যে সমস্যাটা হয় যে এখানে দক্ষ ইনস্ট্রাক্টর না থাকার কারণে এখানে ধরেন কোনো একজন ম্যাথ টিচার, তার কাছে কেউ ইংলিশ শিখলো, কেউ বিজ্ঞান শিক্ষক কার কাছে ইংলিশ শিখলো, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যার কাজ হচ্ছে সিএসসি নিয়ে পড়া, তার কাছে বাচ্চারা ইংলিশ শিখলো। তো ইংলিশ নিয়ে আসলে যারা গবেষণা করে, দক্ষ ইনস্ট্রাক্টর গ্রামে না থাকার বা কারণে ইংলিশ নিয়ে আসলে যারা চর্চা করে, রাইট রাইট রাইট, এই জন্য হচ্ছে ইংরেজিটা গ্রামে এত কঠিন হয়ে দাঁড়াইছে বর্তমানে। আচ্ছা, তার মানে আমরা কি এটা বলতে পারি যে আমাদের ইংলিশ শিখতে হলে ছোটবেলা থেকে আমাদের একটা কাজ করতে হবে যে ইংলিশ স্পেশালিস্ট যে কারো কাছে, নাকি বিষয়টা কি এরকম? রাইট রাইট, মানে এই মূল পার্থক্য এটা। একজন দক্ষ ইনস্ট্রাক্টরের কাছে ইংলিশ শিখতে হবে। ইংলিশ উইথ সাগর, পিছনের গল্পটা কি? পিছনের গল্পটা হচ্ছে, আপনাকে বললাম যে আমি যখন ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের ক্লাস নিতাম, তখন আসলে গ্রাম থেকে যারা এসএসসি কমপ্লিট করে ঢাকাতে এই ভর্তি পরীক্ষার 3 মাসে আসতো কোচিং করতে, তো আমার কাছে মনে হইতো যে এই 3 মাস আসলে তাদের জন্য পর্যাপ্ত সময় না প্রিপারেশন নেওয়ার বিশ্ববিদ্যালয়, কারণ তারা যে ঘাটতিটা রেখে আসতো গ্রামে বসে। তো আমার কাছে মনে হইতো যে আমি যদি একদম তাদেরকে রুট লেভেল থেকে ক্লাস 6 থেকে তাদেরকে এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে কারো কোনো শিক্ষার্থী অ্যাডমিশন কোচিং করার দরকার নাই, সে এসএসসি পরীক্ষার পরে সে দক্ষ হয়ে যাবে, যে সে বিশ্ববিদ্যালয় মেডিকেল বইতে চান্স পেতে পারবে। তো তারপর থেকেই মনে হলো যে আসলে আমার একটা প্রতিষ্ঠান করা দরকার নিজের, যে ইংলিশ। তো তারপর কি নাম দেবো সবার সাথে আলোচনা করে দেখলাম যে ইংলিশ উইথ সাগর, মানে সাগরের সাথে ইংরেজিতে শেখা। হ্যাঁ, ইংরেজি। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। এখন আপনার যে ইংলিশ উইথ সাগর, এই যে ইংলিশ সেন্টারটি আপনি গড়ে তুলছেন, এটার আসলে আপনার মূল লক্ষ্যটা কি? কোথায় দেখতে চান এই প্রতিষ্ঠান? আচ্ছা, এই প্রতিষ্ঠানকে আমি শুধু দুমকির টিচার হিসেবে নিজেকে দেখতে চাই না, আমি দেখতে চাই সারা বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে। আমার সামনে আমি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, স্মার্ট বোর্ড কেনার প্ল্যান করতেছি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং প্রতিষ্ঠানটাকে আমি একদম অন্যরকম, মানে পুরো দেশ ভিত্তিক করে নিতে চাই, শুধু উপজেলা ভিত্তিক না। আমি সারা বাংলাদেশের শিক্ষক হতে চাই। আর শুরু হচ্ছে উপজেলা থেকে, Right, কিন্তু right. এটা উপজেলা থেকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ুক, রাইট এই মূল লক্ষ্যটা এরকম জায়গা থেকে আছে নাকি? Right. আচ্ছা, আপনি বাচ্চাদের ইংরেজি শেখানোর যে একটা পদ্ধতি ব্যবহার করেন বা যে তৃষ্ণা নিয়ে আপনি গ্রামে আসছেন, বাচ্চাদের ইংরেজি শেখাবেন হাতে কলমে, আপনি মূলত কোন ম্যাজিক বা কোন পদ্ধতিটা আপনি ব্যবহার করেন আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন, বা অন্য টিচাররাও একটু, বা যে যদি দেখেন কারো ভাই, প্রয়োজন হতো। ইংলিশটা হচ্ছে পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে, ইংলিশ তো মূলত কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে একটা ভাষা। ভাষা। তো এই যতগুলো ভাষা আছে এর মধ্যে সব থেকে সহজ ভাষা হচ্ছে ইংলিশ। আমি মনে করি যে আপনি যদি এবিসিডি পারেন
অনলি এবিসিডি, তাহলে আপনাকে দিয়ে আমি 3 থেকে 4 মাসের মধ্যে আপনাকে ইংলিশ শেখানো সম্ভব, এবং এটা খুবই ইজি ওয়েতে। আমি যদি একদম শুরু থেকে শুরু করি, যেমন ভাওয়েল থেকে, কনসোনেন্ট থেকে, একটা ভাওয়েলের সাথে একটা কনসোনেন্ট কিংবা ব্লেন্ডিং হয়, এইটা যদি আপনি ভালো করে শিখেন এবং আপনি যদি কিছু ভোকাবুলারি জানেন। ইংলিশ কিন্তু শুধু গ্রামার না, আমাদের গ্রামে যেটা দেখবেন যে গ্রামের ইংলিশ টিচাররা যেটা ইংলিশ শেখায় শুধুমাত্র গ্রামাটিক রুলস মুখস্থ করায়। হ্যাঁ এই রুলস মুখস্থ করলে আপনি ইংলিশ শিখতে পারবেন না, না না ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ বাই মেমোরাইজিং রুলস। সো আমি যেটা করি প্রথমতই হচ্ছে ওদেরকে ভোকাবুলারি শিখাই, রুলস রুলস তো অবশ্যই শিখতে হবে, রুলস শিখাই এবং উচ্চারণটা শিখাই, যে একটা শব্দের পরে এই শব্দটা আসলে কোন রকম সাউন্ড প্রডিউস করে। তো এই মেথডটার মাধ্যমে একদম সহজভাবে, আবার একটা টিচারকে কিন্তু শুধু পড়াইলেই হবে না, তাকে কিন্তু অ্যাক্টর হইতে হবে, সাইকোলজিস্ট হইতে হবে, তো স্টুডেন্টের মনস্তত্ত্ব বুঝে আপনার কাজ করতে হবে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার এই বিষয়টা একদম খুবই একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে, যার কারণে আমি আসলে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যে ইংলিশ শিখাইতে পারি খুব সহজে। অনেক তরুণ আছে বা অনেক শিক্ষার্থীরাও আছে, হ্যাঁ, যারা ইংরেজি শেখার জন্য শহরের দিকে আপনার খুব একটা তাদের লক্ষ্য থাকে, শহরে গিয়ে পড়াশোনা করবে, শহরে গিয়ে পড়বে, মানে কি বলবেন তাদের উদ্দেশ্যে? আচ্ছা, এইটা একটা কারণ আছে, কারণ ওই যে আপনাকে প্রথমেই বললাম যে গ্রামে আসলে দক্ষ ইনস্ট্রাক্টর নাই, ইংলিশ স্পেশালিস্ট নাই। আপনি যখন ইংলিশ স্পেশালিস্ট হবেন, আপনি সেইটা কাজে লেগে আপনি শহরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, সে আপনি গ্রামে কেন আসবেন? তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি, পোলাপান ঢাকাতে কেন যাবে? আমার উপজেলার পোলাপানে ঢাকাতে কোনো কাজ নাই, ঢাকা থেকে টিচার আসবে আমার উপজেলায়। এখানে এখন থেকে বর্তমানে ট্রেন্ড হবে এটা, যে বর্তমানে গ্রাম থেকে কেউ শহরে যাবে না, শহর থেকে সবাই গ্রামে আসবে গ্রামের বাচ্চাদের শিখাইতে। কারণ আপনি দেখেন একটা বাচ্চার কোচিং খরচ কিন্তু মাত্র 15 থেকে 20 হাজার টাকা, কিন্তু তার লিভিং কস্ট, ওইখানে বাসা ভাড়া, তার পরিবারকে নিয়ে যেতে হয়, অথবা তার হোস্টেলে খুবই জীবনযাপন করতে হয়। তো এইটা লিভিং কস্ট পরে একটা কোচিং এর সিজনে বাচ্চাদেরকে 3 থেকে 3.5 লাখ টাকার মতন খরচ হয় একটা ফ্যামিলির, একটা বাচ্চাকে ঢাকাতে কোচিং করাইতে 4 থেকে 5 মাস ভালো একটা বাসায় নিয়ে থাকতে। তো আমি চাচ্ছি যে এই লিভিং কস্টটা কমিয়ে এনে গ্রামেই, প্রত্যেকটা গ্রামে আমরা যারা ঢাকাতে ইংরেজি শিখাই, ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করাই, এরাই গ্রামে গিয়ে শিক্ষার্থীদের শেখাবো যাতে ওদের এই বিড়ম্বনাটা না পড়তে হয়। আচ্ছা সাগর ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি এটা মনে করেন যে গ্রামের যে শিক্ষার্থী যারা আছে তারা চাইলে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ইংরেজিতে অনেক ভালো করতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমি যখন শহরের বাচ্চাদেরকে পড়াইছি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে গ্রামে মনে হয় এভাবে মেধাবী শিক্ষার্থীরা নেই। কিন্তু আমি যখন আমার দুমকি উপজেলায় পড়ানো শুরু করলাম, আমার কাছে মনে হয়েছে প্রতিটা ক্লাসে 10 থেকে 12 জন শিক্ষার্থী থাকে অসম্ভব প্রতিভাবান। কিন্তু এইসব শিক্ষার্থীরা কি হয় যে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা স্বপ্ন দেখতে পারে না। তাদেরকে কিন্তু আগে শিখাইতে হয় যে কেন তোমার মেডিকেলে পড়তে হবে, কেন তোমার বুয়েটে পড়তে হবে, কেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি। তাদের কিন্তু আগে এইটাও স্বপ্ন দেখাইতে হয়। তো আমার মনে হয় যদি আমি সঠিকভাবে তাদেরকে পরিচর্যা করতে পারি, আমার উপজেলা থেকে বা যে কোনো গ্রাম থেকে একটা শিক্ষার্থী দেশকে ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সম্ভব ইনশাল্লাহ। আপনার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বপ্ন? আমার জীবনের এখন পর্যন্ত সবথেকে বড় স্বপ্ন হচ্ছে আমার সকল শিক্ষার্থীরা একদিন ইংরেজিতে কথা বলতে পারবে, আমার সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটে চান্স পাবে, এবং আমার সকল শিক্ষার্থীরা জীবন সফল হবে, এবং সেটার মাধ্যম হবো আমি। এবং আমি স্বপ্ন দেখি যে আমার উপজেলার একজন কৃষক, একজন শ্রমিক, সেও ইংলিশে কথা বলতে পারবে। কিভাবে বলবে? কারণ তার বাচ্চাকে আমি ইংলিশ শিখাবো, সে তার বাবাকে শিখাবে, সে তার পরিবারকে শিখাবে, এবং দুমকি উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে পারবে। এইটা হচ্ছে আমার স্বপ্ন। আচ্ছা আচ্ছা, এটা খুবই দারুণ একটা বিষয়। ঠিক আছে, আমরা আশা করি যে স্বপ্ন পূরণ হোক। সাগর ভাই, আমরা একটু আলাদা লেভেলের প্রশ্ন করি। আপনি অনেক কোচিং এ ক্লাস নিয়েছেন, অ্যাডমিশন কোচিং এ আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ক্লাস নেন, আমাদের নিউ সাকসেসও ক্লাস নিয়েছেন, ঢাকা অফিসে ক্লাস নিয়েছেন, আমাদের বরিশাল অফিসে ক্লাস নিয়েছেন। মানে নিউ সাকসেস সম্পর্কে, মানে এদের যে অ্যাক্টিভিটিস, পড়াশোনা, পরিচালনা সবকিছু মিলায় কি বলবেন, কি পরামর্শ দিবেন? আচ্ছা, প্রথমেই বলি যে সাধারণত কোচিং সেন্টার গুলো গড়ে ওঠে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যকে কেন্দ্র করে। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে নিউ সাকসেসের যে পরিচালক, যে সজল ভাই, আপনি আপনার বাণিজ্যিক উদ্দেশ্যটার থেকে আপনার মনে হয় সার্ভিসটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে আপনি সবসময় প্যানিক ছিলেন যে আমার স্টুডেন্টকে চান্স পাওয়াইতে হবে আমার। তো এই প্যানিকটা কিন্তু আমি সাধারণত কোনো কোচিং সেন্টারের পরিচালকদের দেখি না। তো আমি খুবই আসলে অ্যাস্টনিস্ট ছিলাম যে আসলে এই আগ্রহ থেকেই কিন্তু আমি আসলে বেসিক্যালি আপনাকে এই এত ব্যস্ততার মধ্যেও আপনাকে সময় দিছি। হ্যাঁ, যে ভাইয়ের একটা উদ্দেশ্যটা মহৎ, যে আপনার শিক্ষার্থীদেরকে চান্স পাইতে হবে, আমার শিক্ষার্থীরা আমার কাছে দায়িত্ব, আমার আমানত, এদেরকে চান্স পাইতে হবে। এই উদ্দেশ্যটা আপনার ছিল বিধায়ী আমার মনে হয় যে আপনার প্রতি আপনার কোচিং ক্লাস নেওয়ার আগ্রহটা আমার মধ্যে জন্মাইছিল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করছেন, বড় চাকরিতে জয়েন না করে অনেক টাকা ইনকামের ওগুলো বাদ দিয়ে, হ্যাঁ, আপনি এখন গ্রামে বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। আমি মনে করি যে আপনার অর্থনৈতিক ভাবেও যে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতেছেন, বিষয়টা টাকা তো একটা ফ্যাক্টর। মানে কখনো কি এরকম মনে হয় যে না আসলে আপনি ভুল করছেন, মানে এই ফিলিংসটা আসে যে আপনি ওই সব ছেড়ে গ্রামে আসছেন, ভুল করছেন?
না, এখন পর্যন্ত আমার কাছে এরকম রিয়েলাইজেশন হয় নাই। হ্যাঁ, যদি হতো, আমি গ্রামে আসার পর যদি আমি রেসপন্স না পাইতাম, কারণ আমি শিক্ষার্থীদেরকে ভালো কিছু শেখাতে চাচ্ছি, তাদেরকে বড় করতে চাচ্ছি, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, এটা যদি তারা অ্যাকসেপ্ট না করতো, তখন আমার কাছে মনে হইতো যে না, আমি তাহলে ভুল করছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি গত 4 মাস আগে দুমকিতে আসছি, 4 মাস আগে আমার উপজেলায় পড়ানো শুরু করছি। 4 মাসে আমি যে রেসপন্সটা পাচ্ছি, আমার কাছে কখনোই মনে হয় না যে আসলে আমি ভুল করছি। এবং আমার কাছে এটা মনে হচ্ছে আমি আরো আগে কেন আসলাম না এখানে। মানে তার মানে হচ্ছে যে আপনার যে দুমকি উপজেলার যারা শিক্ষার্থী প্লাস অভিভাবক, তারাও অনেক সচেতন, Right, বা তারাও right. চায় যে আমরা এরকম একজন শিক্ষকের কাছ থেকে আমার সন্তানকে বা আমি মানে ইংরেজি শিখি, বিষয়টা তো এরকম নাকি? রাইট, রাইট। আচ্ছা আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করছেন, আমরা জানি যে বা আমরা দেখি যে যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হ্যাঁ, সে অনেক বেশি প্রেম করে আর কি, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা একটু শুনতে চাচ্ছি, মানে কয়টা আর কি, কয়টা করছে? আচ্ছা, এটা আসলে ব্যক্তিভেদে ভ্যারি করে। আসলে আমার জীবনটা আসলে খুবই আহ, সংগ্রামপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমাকে কোচিং এ ক্লাস নিয়ে আমার মোটামুটি ভাবে আমার পারিবারিক দিকটাও দেখতে হয়েছে, ফাইন্যান্সিয়াল দিকটা দেখতে হয়েছে। তো এই কারণে আসলে আর একটা বিষয়, আসলে কোচিং এর ক্ষেত্রে যেটা দেখছি আমি, কোচিং স্টুডেন্টরা টিচারের প্রতি একটু উইক থাকে, আবার অনেকে এই দুর্বলতাটা কাজে লাগায়। কিন্তু আমার কাছে কখনো এটা আমানত মনে হয়েছে। একটা শিক্ষার্থী আমার কাছে ভর্তি হয়েছে, আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আমার কাছে আমানত। আমি কখনোই আমানতের খেয়ানত করি নাই। মানে ইনশাল্লাহ মানে ভবিষ্যতেও। শিক্ষার্থীরা কি আপনাকে নক দিত? হ্যাঁ, ডেফিনেটলি দিত। শিক্ষার্থীরা টিচারদের কাছ থেকে একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, এটা স্বাভাবিক। তো আমি কখনোই আমানতের খেয়ানত করিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না। এই আর কি। মানে প্রেম করেন নাই? প্রেম করিনি এটা ভুল, কোনো শিক্ষার্থীদের সাথে প্রেম করি নাই। ভার্সিটিতে তো করছেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনে রিলেশন ছিল, এখনো আছে ইনশাল্লাহ। আশা করি এটাই থাকবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, যে আপনি গ্রামের বাচ্চাদেরকে পড়ান, মানে ধরেন আমিও তো বাচ্চাদেরকে যদিও না পড়াই, শিক্ষার্থীদেরকে তো কম বেশি পড়াই। হুম। তো গ্রামের যে বাচ্চাদের একটা বিষয় আমি অনেক সময় খেয়াল করছি, ওদের সাথে অনেক সময় আমি চলাফেরা করছি, বা ওদের সাথে আমার বাচ্চাদের আড্ডা দিতে খুব ভালো লাগে। এই জায়গা থেকে জিজ্ঞেস করো যে আপনার সাথে এরকম কিছু হয়েছে কিনা। যে ধরেন আপনি ক্লাস নিচ্ছেন বা যে কোনো টিউটোরিয়ালের যে কোনো সময়ে, যে আপনাকে এমন একটা প্রশ্ন করছে যে আপনি নিজেই কনফিউজড হয়ে গেছেন, মানে ওকে কি অ্যান্সার দেবেন, মানে এরকম কোনো সম্মুখীন হয়েছেন কখনো? হ্যাঁ, মাঝে মাঝেই টিচার হিসেবে এরকম মানে প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু এটা খুবই বুদ্ধিমত্তার সাথে কখনো উত্তর দেই, কখনো বা এড়িয়ে যাই। আসলে এটা তো আমাদেরকে ডিপেন্ড করে আসলে মানে সিচুয়েশনের উপর। আপনি মানে এটা কিন্তু ধরেন যে খুব একটা ভালো জিনিস, যে বাচ্চারা কিন্তু মানে ওদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা খুব শিখার বিষয়। হ্যাঁ, আমি মানে- মাঝে মাঝে কিছু কিছু বাচ্চাদের প্রশ্নের প্রশংসা করি, যে আসলে এই প্রশ্নটা মাথায় আসার জন্য তোর মাথায় ব্রেন থাকা দরকার, তো ওর মধ্যে লজিক থাকা দরকার। তো এই লজিকটা আছে বিধায় আমি কিছু কিছু বিব্রতকর প্রশ্নেরও মানে প্রশংসা করি, যে আসলে এইটার থাকার জন্য ওর ব্রেনটা দরকার, ওর ব্রেনটা কাজ করছে বিধায় ওই প্রশ্নটা করতে পারছে। সাগর ভাই, আপনি তো ইংরেজি শিক্ষক, বাচ্চাদের ইংরেজি পড়ান, মানে বাচ্চা লেভেল থেকে শুরু করে একদম বুড়ো লেভেল পর্যন্ত আমি যদি বলি। এখন আপনি গ্রামের যারা আছে বা আমাদের যে এই ভিডিও যারা দেখবে, স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান যারা, তাদের উদ্দেশ্যে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে ইংরেজিতে আপনি কি বলতে চান, মানে তারা যেন বুঝতে পারে যে আসলে আপনি ইংরেজি টিচার। মানে আচ্ছা, ফার্স্ট অফ অল, ইফ এনি স্টুডেন্টস উড লাইক টু স্পিক ইন ইংলিশ, উড লাইক টু লার্ন ইংলিশ, হি অর শি শুড সিলেক্ট দ্য রাইট গাইডলাইন অফ ইংলিশ। আজকের আলোচনায় আমরা একটা বিষয় খুব পরিষ্কার বুঝতে পারলাম, সফলতা মানে বড় চাকরি বা বড় শহর না। সফলতা হলো নিজের জ্ঞান দিয়ে সমাজকে কিছু দেওয়া। আপনি যে কাজটা করছেন গ্রামের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য, এটা সত্যি প্রশংসনীয়। আমরা আশা করি আপনার এই উদ্যোগ একদিন অনেক বড় পরিসরে সারা আপনার গ্রাম, আপনার উপজেলা, জেলা, বিভাগ থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, এবং আপনার যদি কোনো পছন্দের টপিক থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার সামনে ইনফরমাল শো এর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি।